সবাই নিশ্চয়ই ভালো আছো। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ট্যাক্সোনমি কি, ট্যাক্সোনমির ভিত্তিগুলো কি কি, ট্যাক্সোনমি কাকে বলে, এগুলো আমরা জেনেছিলাম। তো আজকের টপিকে আমরা জানবো যে ট্যাক্সোনমির কিছু রুলস আছে, সেই ট্যাক্সোনমির রুলসগুলো কি কি, এছাড়াও ট্যাক্সোনমির আরও কিছু বিষয় আছে, সেগুলো আমরা আজকের ভিডিওয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আগের দিন আমরা ট্যাক্সোনমির ভিত্তিতে দেখেছিলাম শ্রেণীবিন্যাস হলো ট্যাক্সোনমির একটি ভিত্তি বা ক্লাসিফিকেশন। তো সেই শ্রেণীবিন্যাসটা কি না, জীবের পারস্পরিক সাদৃশ্য ও বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ও বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে জীবকে যে নির্দিষ্ট গোষ্ঠীভুক্ত করার পদ্ধতি, তাকে বলেছিলাম আমরা শ্রেণীবিন্যাস। এই শ্রেণীবিন্যাস আবার বিভিন্ন প্রকার হতে পারে। শ্রেণীবিন্যাস প্রধানত তিন প্রকার। একটা হচ্ছে কৃত্রিম শ্রেণীবিন্যাস বা আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। কি না, এখানে দৃশ্যমান কিছু বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে জীবের শ্রেণীবিন্যাস করা হয়। যেমন ক্যারোলাস লিনিয়াস, তিনি ফুলের অ্যান্ড্রোসিয়ামের উপর বেস করে সে প্ল্যান্টের ক্লাসিফিকেশন করেছিলেন। এই ক্যারোলাস লিনিয়াসের শ্রেণীবিন্যাস হলো কৃত্রিম শ্রেণীবিন্যাস বা আর্টিফিশিয়াল শ্রেণীবিন্যাস। এছাড়াও আছে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস বা ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। তো ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন কি না, ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন হচ্ছে যেখানে জীবের কিছু স্থায়ী বাহ্যিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এবং কিছু চারিত্রিক বৈশিষ্ট্যের সাদৃশ্য বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে জীবকে শ্রেণীবিন্যাস করা। এটিকে বলা হচ্ছে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস বা ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। যেহেতু বাহ্যিক বৈশিষ্ট্য এবং কিছু বাহ্যিক স্থায়ী বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে করা হয় এবং কিছু প্রাকৃতিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করা হয়, তাই এটাকে বলা হয় ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন বা প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। যেমন বেনথাম এবং হুকারের ক্লাসিফিকেশন হচ্ছে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। এছাড়াও আছে যে জিনগত বা জাতিজনিগত শ্রেণীবিন্যাস বা ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন। এই ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশনটা হচ্ছে একটু নতুন ক্লাসিফিকেশন। এটিকে বর্তমানে চালু করা হয়েছে কি না, এখানে জীবের উৎপত্তি, বংশগতি, একাধিক চারিত্রিক বৈশিষ্ট্য এবং বিবর্তনগত যে ধারা, তার উপর ভিত্তি করে যে জীবের শ্রেণীবিন্যাস করা হয় তাকে বলা হয় জাতিজনিগত শ্রেণীবিন্যাস বা ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন। যেমন এঙ্গলার ও প্ল্যান্টেলের ক্লাসিফিকেশান, যেমন হাচিনসনের ক্লাসিফিকেশান, বর্তমানে এপিজি ক্লাসিফিকেশান, অ্যাঞ্জিওস্পার্মিক ফাইলোজেনিক গ্রুপ, সেই এপিজি ক্লাসিফিকেশানও হচ্ছে জাতিজনিগত শ্রেণীবিন্যাস পদ্ধতি বা ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশান। আচ্ছা, এরপর আমরা জানবো যে হায়ারার্কি কি, ট্যাক্সোনমিক হায়ারার্কি বা ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরি কি। ট্যাক্সোনমিক হায়ারার্কি হলো বা ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরি হলো জীবের শ্রেণীবিন্যাস সরাসরি একটি ধাপে সম্পূর্ণ করা যায় না। এই শ্রেণীবিন্যাস কতগুলি ধাপের মাধ্যমে সম্পূর্ণ করতে হয়। একটা ধাপ দিয়েই কখনো একটা শ্রেণীবিন্যাস হয় না, অনেকগুলো ধাপকে সম্পন্ন করেই শ্রেণীবিন্যাস করা হয়। এই এক একটা ধাপকে বলা হয় ক্যাটাগরি, এই ধাপগুলোকে বলা হয় ক্যাটাগরি। আর ট্যাক্সোনমিক হায়ারার্কি কি, আর এই ক্যাটাগরিগুলিকে যদি এই ক্যাটাগরি যে ট্যাক্সোনমিক ক্যাটাগরিগুলি আছে সেগুলিকে সম্মিলিতভাবে শ্রেণীবিন্যাসের যে স্তরবিন্যাস গঠন করা হয় তাকে বলা হবে হচ্ছে ট্যাক্সোনমিক হায়ারার্কি। অর্থাৎ এই ক্যাটাগরিগুলি সম্মিলিতভাবে শ্রেণীবিন্যাসের যে স্তরবিন্যাসটা গঠন করে তাকে বলা হয় ট্যাক্সোনমিক হায়ারার্কি। আর এই হায়ারার্কির এক একটা স্তরকে বলা হয় ট্যাক্সন। এই হায়ারার্কি বা এই ট্যাক্সোনমিক ক্যাটাগরি এক একটা স্তরকে বলা হয় ট্যাক্সন। যেমন এই হায়ারার্কির ভিত্তিতে জীবের আবার যে শ্রেণীবিন্যাস করা হয় তাকে বলা হয় হায়ারার্কিয়াল শ্রেণীবিন্যাস। অর্থাৎ হায়ারার্কি অনুসারে জীবকে পর্যায়ক্রমে উপর থেকে নিচের দিকে যে ট্যাক্সনে সাজানোর যে পদ্ধতি তাকে বলা হয় হায়ারার্কিয়াল শ্রেণীবিন্যাস বা হায়ারার্কিয়াল ক্লাসিফিকেশন। আচ্ছা, হায়ারার্কির কিছু সাধারণ স্তর আছে। হায়ারার্কির সাধারণ স্তরগুলি কি কি না, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। অর্থাৎ রাজ্য, বিভাগ বা পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি। অর্থাৎ রাজ্য হচ্ছে কিংডম, বিভাগ বা পর্ব ফাইলাম, শ্রেণী ক্লাস, বর্গ হচ্ছে অর্ডার, আচ্ছা গোত্র হচ্ছে ফ্যামিলি এবং জেনাস মানে গণ আমরা জানি, আর স্পিসিস হচ্ছে প্রজাতি। এগুলি হচ্ছে সাধারণ স্তর একটা হায়ারার্কি। তো লিনিয়াস যখন যে হায়ারার্কি করেছিল সেই লিনিয়ার হায়ারার্কিতে 5টি স্তর ছিল। কি কি না, শ্রেণী বা ক্লাস, বর্গ বা অর্ডার, গণ বা জেনাস, প্রজাতি বা স্পিসিস এবং প্রকার বা ভ্যারাইটি। ঠিক আছে, এটা হচ্ছে লিনিয়ার ক্লাসিফিকেশন। কিন্তু বর্তমানে আধুনিক সিস্টেম অফ ক্লাসিফিকেশনে এই হায়ারার্কির কিছু পরিবর্তন আনা হয়েছে এবং হায়ারার্কি কিছু চেঞ্জ হয়েছে এবং হায়ারার্কি অনেক বড় করা হয়েছে। কি না, এখানে যে স্তরগুলি দেখা যায় রাজ্য বা কিংডম, আধুনিক ক্লাস হায়ারার্কিতে যে স্তরগুলি দেখা যায় সেগুলি হলো রাজ্য বা কিংডম, পর্ব বা ফাইলাম, উপপর্ব বা সাব ফাইলাম, অধিশ্রেণী বা সুপার ক্লাস, শ্রেণী বা ক্লাস, উপশ্রেণী বা সাব ক্লাস, ইনফ্রাশ্রেণী বা ইনফ্রা ক্লাস, কোহর্ট, আচ্ছা অধিবর্গ বা সুপার অর্ডার, বর্গ বা অর্ডার, উপবর্গ বা সাব অর্ডার,
ইনফ্রাবর্গ বা ইনফ্রা অর্ডার, অধিগোত্র বা সুপার ফ্যামিলি, গোত্র বা ফ্যামিলি, উপগোত্র বা সাব ফ্যামিলি, ট্রাইব, সাব ট্রাইব, গণ বা জেনাস, উপগণ, সাবজেনাস, প্রজাতি বা স্পিসিস এবং উপপ্রজাতি বা সাব স্পিসিস। এই এতগুলি স্তরে কিন্তু আধুনিক শ্রেণীবিন্যাস পদ্ধতিকে ভাগ করা হয়েছে। এগুলিকে আধুনিক শ্রেণীবিন্যাস বা আধুনিক হায়ারার্কির যে স্তর, আধুনিক হায়ারার্কির যে ট্যাক্সন, সেগুলি হলো এগুলো। ঠিক আছে, তো এবার আসবো আমরা, আগের দিন আমরা জেনেছি যে নামকরণ বিভিন্ন প্রকারের হয়, দ্বিপদ নামকরণ, ত্রিপদ নামকরণ, বহুপদ নামকরণ। তো আজকে আমরা জানবো যে দ্বিপদ নামকরণের কিছু নিয়মাবলী আছে বা বাইনোমিয়াল নোমেনক্লেচারের কিছু নিয়মাবলী আছে। কি কি সেই নিয়মাবলীগুলো, বা বিজ্ঞানসম্মত নামকরণে কিছু নিয়মাবলী আছে। কি না, জীবের নামকরণের যে অসঙ্গতি সেটা দূর করতে, যাতে সবাই যাতে একইভাবে নাম দিতে পারে, তার যদি একটা নিয়ম থাকে, তার জন্য একটা মানে আন্তর্জাতিক কতগুলি সংস্থা কতগুলি নিয়মকে বেঁধে দিয়েছে। সেই নিয়মগুলি ধরেই হচ্ছে আমাদেরকে নামকরণ করতে হয় বা বিজ্ঞানীদের নামকরণ করতে হয়, বা এই নামকরণগুলো হয়, বৈজ্ঞানিক যে নামগুলো সেগুলো হয়ে থাকে, সেগুলোকে বলা হয় যে রুলস অফ দ্বিপদ নামকরণের যেগুলো রুল, সেগুলো হচ্ছে দ্বিপদ নামকরণের রুল। অর্থাৎ যেমন হচ্ছে উদ্ভিদের নামকরণের ক্ষেত্রে যে সংস্থা নামকরণ করে তাকে আমরা বলি ICBN বা ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। যেমন জুলজির ক্ষেত্রে বা প্রাণীদের ক্ষেত্রে যে নামকরণ হয় তা সেগুলো নির্ধারণ করে ICZN বা ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার যে সংস্থা, তারা। এরকম সেরকমভাবে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যারা নাম নির্ধারণ করে তারা হলো ICNB অর্থাৎ ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লেচার অফ ব্যাকটেরিয়া, ICVN অর্থাৎ ইন্টারন্যাশনাল কোড অফ ভাইরাল নোমেনক্লেচার, ভাইরাসের ক্ষেত্রে নামকরণ নির্ধারণ করে। তেমনি কাল্টিভেটেড প্ল্যান্ট বা কৃষিজ উদ্ভিদের ক্ষেত্রে বা কৃষির ক্ষেত্রে যে প্ল্যান্টগুলো হয় তাদের নামকরণ নির্ধারণ করে ICNCP অর্থাৎ ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লেচার ফর কাল্টিভেটেড প্ল্যান্ট। এই সংস্থাগুলি নামকরণ নির্ধারণ করে। তো এই সমস্ত সংস্থাগুলি কিছু নিয়মকে মানে পার্মানেন্টভাবে বেঁধে দিয়েছে, যাতে এই আমরা জীবের নামকরণগুলো কিছু এই নামকরণের ক্ষেত্রে অসুবিধা না হয়, সেগুলোর জন্য কিছু সাধারণ নিয়মকে তারা বেঁধে দিয়েছে। এই সাধারণ নিয়মগুলো আজ কী কী সেগুলো আমরা দেখব। এই সাধারণ নিয়মগুলো হচ্ছে, প্রথমে হচ্ছে কতগুলি শ্রেণীতে ভাগ করে, যেমন কমন রেকমেন্ডেশন কিছু আছে। কমন রেকমেন্ডেশনগুলো কী কী বা সাধারণ সুপারিশগুলো, না প্রত্যেকটা জীবের বিজ্ঞানসম্মত নামে দুটি পদ, অর্থাৎ দ্বিপদ নামকরণের ক্ষেত্রে দুটি পদ এবং ত্রিপদ নামকরণের ক্ষেত্রে তিনটি পদ নিয়ে গঠন করতে হবে। এটা হচ্ছে নিয়ম। এই পদগুলির ক্ষেত্রে প্রথম পদ দিকে গণ, দ্বিতীয় পদ দিকে প্রথম পদ দিকে কন বা জেনাস, দ্বিতীয় পদ দিকে স্পিসিস বা প্রজাতি এবং তৃতীয় পদ দিকে সাব স্পিসিস বা উপপ্রজাতি হিসেবে গণ্য করতে হবে। অর্থাৎ যেমন আমরা জানি কলম্বা লিভিয়া ডোমেস্টিকা অর্থাৎ পায়রার যে সায়েন্টিফিক নেম, সেই কলম্বা হচ্ছে গণ, লিভিয়া হচ্ছে স্পিসিস বা প্রজাতি এবং ডোমেস্টিকা হচ্ছে এর উপপ্রজাতি বা সাব স্পিসিস। এছাড়াও যে নিয়ম, দ্বিতীয় নম্বর নিয়ম হচ্ছে বিজ্ঞানসম্মত নাম সবসময় ল্যাটিন ভাষায় বা ল্যাটিনভাবে লিখতে হবে, ল্যাটিন ভাষায় বা ল্যাটিনভাবে লিখতে হবে। তবে বর্তমানে কিছু ICBN এর যে সংস্থা হয়েছে ICNCP, তারা বলছে নাকি ইংরেজিতেও লেখা যায়, সেটা বর্তমানে রুলস এসছে। তবে এখনও ল্যাটিন ভাষায় লেখা, কিন্তু আগে যে নিয়ম ছিল তাদের ল্যাটিন ভাষায় লেখা বাধ্যতামূলক ছিল। তো বিজ্ঞানসম্মত নাম সবসময়, তৃতীয় নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে বিজ্ঞানসম্মত নাম সবসময় ইটালিক্স বা বাঁকা হরফে লিখতে হবে, ইটালিক্স বা বাঁকা হরফে লিখতে হবে এবং গণ ও প্রজাতির নিচে সবসময় আলাদা আলাদা করে আন্ডারলাইন বা দাগ দিতে হবে। অর্থাৎ ইটালিক্স বা বাঁকা হরফে লিখতে হবে এবং গণ ও প্রজাতির নিচে সবসময় আলাদা আলাদা করে দাগ বা আন্ডারলাইন দিতে হবে। এরপর যে 4 নম্বর নিয়ম, গণ সবসময় একটি পদ এবং গণের প্রথম অক্ষরটি বড় হরফের হবে। গণ সবসময় একটি পদ দিয়ে গঠিত হবে এবং গণের প্রথম অক্ষরটি বড় হরফের হতে হবে। এবং স্পিসিস সবসময় একটি বা একাধিক পদ দিয়ে গঠন হতে পারে, কিন্তু স্পিসিসের প্রথম অক্ষরটি সবসময় ছোট হরফে বা স্মল লেটারে লিখতে হবে, আর গণের প্রথম অক্ষরটি বড় হরফ বা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা। এরপর যে নিয়ম, উদ্ভিদ ও প্রাণীর নামকরণ সবসময় পৃথক পৃথক হবে, কারণ উদ্ভিদের নামকরণ আর প্রাণীর নামকরণ যেন এক না হয়ে যায়। অর্থাৎ দুটি উদ্ভিদ বা দুটি প্রাণীর গণ আর এবং কখনোই এক হবে না, দুটি উদ্ভিদ এবং দুটি প্রাণীর গণ যেন কখনোই এক না হয়। ঠিক আছে, একই গণের মধ্যে দুটি প্রজাতির নাম এক হবে না, একই গণের মধ্যে দুটি প্রজাতির নাম কখনোই এক করা যাবে না। তবে ভিন্ন ভিন্ন গণের মধ্যে একই প্রজাতির নাম ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, যদি আমরা আলাদা আলাদা গণ ব্যবহার করি সেক্ষেত্রে আমরা আলাদা আলাদা স্পিসিস ব্যবহার করতে পারি, কিন্তু একই প্রজাতি একই মানে আমরা যদি ধরো দুটো বিভিন্ন গণ ব্যবহার করলাম সেক্ষেত্রে আমরা এক স্পিসিস ব্যবহার করতে পারি, কিন্তু দুটি ভিন্ন গণের ক্ষেত্রে এক স্পিসিস ব্যবহার করা যাবে না। স্পিসিসটাকে সবসময় আলাদা রাখতে হবে, যেহেতু স্পিসিস হচ্ছে প্রাথমিক একটা স্তর বা প্রাথমিক যে বেসিক স্তরটা হচ্ছে স্পিসিস।
ঠিক আছে, যে কোনো জীবের ট্যাক্সন যেটা বলছিলাম আমরা, সেই ট্যাক্সনের প্রাথমিক স্ট্রাকচারে স্পিসিস। আচ্ছা, ট্যাক্সার যে ক্রমপর্যায় হবে, এরপর আমরা জানবো ট্যাক্সার ক্রমপর্যায়ের এক কিছু নিয়ম আছে। যেমন নামকরণের নিয়ম অনুসারে উদ্ভিদ ও প্রাণীর শ্রেণীবিন্যাসের এককগুলি সবসময় ট্যাক্সনে সাজাতে হবে। কীভাবে ট্যাক্সন, যে একটু আগে আমরা পড়লাম, সবসময় ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। কি না, প্রজাতি, তারপর গণ, তারপর গোত্র, তারপর বর্গ, তারপর শ্রেণী, তারপর পর্ব বা বিভাগ, তারপর রাজ্য, এইভাবে পরপর সাজাতে হবে। অর্থাৎ স্পিসিস, জেনাস, এইভাবে পরপর থেকে একদম কিংডম পর্যন্ত সাজিয়ে রাখতে হবে। ঠিক আছে, অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। এই ক্রম প্রজাতিগুলিকে সবার নিচে থাকবে হচ্ছে স্পিসিস। ঠিক আছে, এই ক্রমে মানে অর্থাৎ এই ট্যাক্সনগুলো সবার নিচে থাকবে স্পিসিস এবং সবার উপরে থাকবে রাজ্য বা কিংডম। আচ্ছা, এরপর হচ্ছে অগ্রাধিকারের কিছু রুল আছে বা প্রায়োরিটির কিছু রুল আছে। সেই প্রায়োরিটি রুলগুলো কী কী না, একটি উদ্ভিদ বা প্রাণীর নাম একাধিকবার বর্ণিত হলে তা পূর্বতার সূত্র বা অগ্রাধিকার আইন অর্থাৎ ল অফ প্রায়োরিটি অনুযায়ী প্রথম বিজ্ঞানসম্মত নামটি হচ্ছে গ্রাহ্য হবে। তাহলে প্রথম যে বিজ্ঞানসম্মত ভ্যালিড নামটা ছিল, অর্থাৎ ভ্যালিড পাবলিশ যে নামটি প্রথম, সেটাকেই গ্রাহ্য করা হবে। দ্বিতীয়, উদ্ভিদের ক্ষেত্রে 1/5/1753 অর্থাৎ 1 মে 1753 এই ডেটটাই কী হয়েছিল না, এখানে এই বছর এই দিন লিনিয়াস তার স্পিসিস প্ল্যান্টেরাম গ্রন্থ প্রকাশ করেছিলেন। এই স্পিসিস প্ল্যান্টেরাম গ্রন্থ প্রকাশিত হওয়ার এই ডেটটির আগে, এর পূর্বের এবং প্রাণীর ক্ষেত্রে 1/8/1758 অর্থাৎ 1/8 অর্থাৎ 1 আগস্ট 1758 লিনিয়াস রচিত সিস্টেমা ন্যাচুরি, প্রাণীদের ক্ষেত্রে যে নামের বই বেরিয়েছিল লিনিয়াস বার করেছিল 1758-এ 1 আগস্ট। সেই 1758-এ 1 আগস্টের আগে দেওয়া কোনো নাম গ্রাহ্য হবে না। অর্থাৎ লিনিয়াসে স্পিসিস প্ল্যান্টেরাম এবং সিস্টেমা ন্যাচুরির প্রথম মানে যে প্রকাশ হয়েছিল তার আগে দেওয়া কোনো নাম গ্রাহ্য করা হবে না। এটা হচ্ছে প্রায়োরিটি রুলে বা অগ্রাধিকার আইনে বলবৎ। আচ্ছা, তারপর কি না, বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির দ্বারা যদি একই উদ্ভিদ বা একই প্রাণীর বিভিন্ন অংশের নাম দেওয়া থাকে, তাহলে উদ্ভিদের ক্ষেত্রে 1/5/1753 অর্থাৎ আমরা বললাম 1 মে 1753, এবং প্রাণীদের ক্ষেত্রে 1/8/1758 অর্থাৎ 1 আগস্ট 1758 পরবর্তী সময়ে সঠিক নামটি রাখতে হবে, বাকিগুলি বাতিল করতে হবে। ধরো 1753 বা 1758 অর্থাৎ সিস্টেমা ন্যাচুরি বা স্পিসিস প্ল্যান্টেরামের পর একই প্ল্যান্টের অনেকগুলো নাম দেওয়া হয়েছে, সেক্ষেত্রে প্রথম যে নামটি পাবলিশ হয়েছিল এবং ভ্যালিডলি পাবলিশ হয়েছিল সেই নামটা রাখতে হবে, বাকিগুলোকে ক্যান্সেল করতে হবে। এবং 4 নম্বর যে পয়েন্ট, হায়ারার্কি গোত্রের ওপর ট্যাক্সনগুলির বর্গ, শ্রেণী, বিভাগ ইত্যাদি ক্ষেত্রে অগ্রাধিকার আইন বাধ্যতামূলক নয়। অর্থাৎ গণ এবং প্রজাতির ক্ষেত্রে অগ্রাধিকার আইন বাধ্যতামূলক, বর্গ, শ্রেণী, বিভাগ এগুলোর ক্ষেত্রে এই অগ্রাধিকার বা প্রায়োরিটি আইন বলবৎ নয়। ঠিক আছে, এবার হচ্ছে টাইপিফিকেশান। এই টাইপিফিকেশানে বা টাইপ মেথডের উপর বিশেষ করে কিছু নামকরণের রুল আছে বা নিয়ম আছে। সেগুলো কী কী না, অনেকগুলি জীবের মধ্যে যে জীবটির প্রজাতি হিসেবে চিহ্নিত করে বর্ণনা করা হয়, যে অনেকগুলি জীবের মধ্যে যে জীবটির প্রজাতি হিসেবে চিহ্নিত করে বর্ণনা করা হয় তাকে টাইপ নমুনা বা টাইপ স্পেসিমেন হিসেবে সংগ্রহশালায় সংরক্ষিত রাখতে হবে। অর্থাৎ যেটাকে দেখে আমি নামকরণটা করছি তার একটা হার্বেরিয়াম সিড বা তার একটা নমুনা যেভাবেও আমাদেরকে সংগ্রহশালায় সংরক্ষিত রাখতে হবে। অর্থাৎ যেটা দেখে আমি নামকরণ করলাম বা উদ্ভিদের বৈশিষ্ট্যটি বা প্রাণীর বৈশিষ্ট্যটি বা জীবের যে জীবের বা ব্যাকটেরিয়া বা ভাইরাসের যাই করে থাকি সেই বৈশিষ্ট্যটা নির্ধারণ করলাম, তার একটা নমুনা আমাকে হচ্ছে সংগ্রহশালায় সংরক্ষিত রাখতে হবে। এটা হচ্ছে নিয়ম। এছাড়া এরপর 5 নম্বর পয়েন্ট না, নামদাতার নামের উদ্ধৃতি বা সাইটেশন অফ অথর। এই সাইটেশন অফ অথরের ক্ষেত্রে কিছু রুল আছে, সেগুলো কী কী না, যে বিজ্ঞানী প্রথম কোনো উদ্ভিদ বা প্রাণীর বিশদ বিবরণ সহ নামকরণ করবেন এবং যথার্থ বৈধভাবে, এফেক্টিভলি এবং ভ্যালিডলি সেটাকে আন্তর্জাতিক কোনো স্বীকৃত পত্রিকা বা সংস্থায় অর্থাৎ ইন্টারন্যাশনাল কোনো জার্নালে আইসিডি-যুক্ত বা ইন্টারন্যাশনাল কোনো নাম্বারযুক্ত জার্নালে সেটাকে পাবলিশ করবেন, বা অর্থাৎ এফেক্টিভলি এবং ভ্যালিডলি কোনো ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশ করবেন। সেক্ষেত্রে বিজ্ঞানসম্মত নামের শেষে সেই বিজ্ঞানীর নাম সংক্ষিপ্ত রূপে রোমান হরফে লিখতে হবে। অর্থাৎ বিজ্ঞানসম্মত জেনাস, স্পিসিস বা সাবস্পিসিস লেখার পর তার বিজ্ঞানীর নামটা সংক্ষিপ্ত রোমান হরফে লিখতে হবে। এবং নামের পাশে প্রকাশের প্রথম বছরও উল্লেখ করা রীতি আছে। নামের পাশে যদি প্রকাশক যে মানে যে নামটা আমি বিজ্ঞানী লিখলাম সে কোন বছর এটা করেছিলেন তার বছরটাও লেখা যেতে পারে। ঠিক আছে, যেমন হোমো সেপিয়েন্স নামকরণ করেছিলেন লিনিয়াস, তারপর আমরা হোমো সেপিয়েন্সের পর লিখবো এল এবং আমাদের লিখবো 1758 অর্থাৎ 1758-এ তিনি এটা করেছিলেন। অর্থাৎ মানুষের এই বিজ্ঞানসম্মত নামটি তিনি করেছিলেন। এর অর্থ মানুষের বিজ্ঞানসম্মত নামটি লিনিয়াস বৈধ রূপে প্রকাশ করেন 1758 সালে। অর্থাৎ এর অর্থ হচ্ছে 1758 সালে লিনিয়াস মানুষের বিজ্ঞানসম্মত নামটি বৈধ রূপে প্রকাশ করেছেন। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে রীতিনীতি। এছাড়াও কিছু রীতিনীতি আছে, যদি দুজনের বেশি নাম দেয়, অনেক বিজ্ঞানী থাকে অর্থাৎ একজনের বেশি একটা জীবের নামকরণ একাধিক বিজ্ঞানীর নাম নির্ধারণ করেছে,
সেক্ষেত্রে দুজনের নাম থাকলে অ্যান্ড দিয়ে যোগ করতে হবে প্রথম বিজ্ঞানীর নামের সঙ্গে দ্বিতীয় বিজ্ঞানীর নাম। এবং যদি অনেক বিজ্ঞানীর নাম থাকে তাহলে প্রথম বিজ্ঞানীর নাম লিখে বাকিদেরকে এটল লিখে দিতে হবে পাশে, প্রথম বিজ্ঞানীর নামের শেষে এটল লিখতে হবে, অর্থাৎ সকলকেই এখানে স্বীকৃতি দেওয়া হচ্ছে এটল কথাটির মানে। অর্থাৎ এবার হচ্ছে যে শেষ পয়েন্ট বিজ্ঞান সম্বন্ধ নামকরণের ক্ষেত্রে, সেটা হচ্ছে যথার্থ এবং বৈধ প্রকাশনার শর্ত, অর্থাৎ ক্রেডিটেশন, কন্ডিশন অফ এফেক্টিভ অ্যান্ড ভ্যালিড পাবলিকেশন। এই ভ্যালিড পাবলিকেশনের শর্তগুলো কী কী? না, কোনো উদ্ভিদ বা প্রাণীর নাম প্রকাশ তখনই যথার্থ বা বৈধ বলে গ্রাহ্য করা হবে যখন উক্ত জীবের বিশদ বিবরণ, চিত্র এবং র্যাঙ্ক সহ আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো পত্রিকায় প্রকাশিত হবে। অর্থাৎ সমস্ত ডিটেলস সমেত যে নামকরণ করা হলো যে জীবটির, তার সমস্ত ডিটেলস সমেত যদি কোনো আন্তর্জাতিক পত্রিকায় সেটা প্রকাশ করা হয় তখনই সেটাকে বৈধ রূপে বা এফেক্টিভ বা ভ্যালিড রূপে বিবেচনা করা হবে এবং তারপর বিক্রি এবং বিনিময় বিতরণযোগ্য হবে। অর্থাৎ তারপর সেটি গোটা পৃথিবী গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে গোটা পৃথিবীতে, বা সেটা বিকৃত হবে সেই পত্রিকাটা। এই পত্রিকায় কিন্তু নামটা ভ্যালিডলি পাবলিশ করা বাধ্যতামূলক, নইলে কিন্তু সেই বিজ্ঞান সম্বন্ধে নামটা গোটা পৃথিবী কিন্তু কার্য করবে না। এটা একদম প্রধান রুল। এই রুলগুলো আমরা তাহলে জানলাম যে এই রুলগুলো হচ্ছে বিপদ নামকরণ বা বিজ্ঞান সম্মত নাম করার ক্ষেত্রে কিছু নীতি বা নিয়ম আছে, এই নিয়মগুলো মেনে চলতে হবে। ঠিক আছে বন্ধুরা, আজকে তাহলে ভিডিও এই পর্যন্তই। আমরা ট্যাক্সোনমির অনেকগুলো বিষয় সম্পর্কে আজকে জানলাম, এছাড়াও অনেক বিষয় আছে। টাইপ মেথড আমরা জেনেছি আজকে, সেই টাইপ মেথড সম্বন্ধে অনেক কিছু জানার আছে, সেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই। ঠিক আছে।